পার্বত্য অঞ্চলের শান্তি প্রতিষ্ঠার ডাক এনসিপির। গণ অভ্যুত্থানের শহীদ পরিবারগুলো যথাযথ সম্মান পায়নি, অভিযোগ নাহিদ ইসলামের। বিকেলে চট্টগ্রামের সমাবেশ। সালাউদ্দিনকে নিয়ে এনসিপি নেতার মন্তব্যের প্রতিবাদে কক্সবাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশ। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ গয়েশ্বরের। এবং গোপালগঞ্জের সংঘর্ষে নিহত স্বজনদের উত্তেজিত আচরণে ময়নাতদন্ত করা যায়নি, হাসপাতালের বিবৃতি তুলে নেওয়া হবে ১৪৪ ধারা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন জনপদের, সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়ে এই বৈষম্য দূর করতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাঙামাটিতে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে একথা বলেন তিনি। পাহাড়কে কেউ যেন ব্যক্তির স্বার্থে ব্যবহার করে জীবনযাত্রা ব্যাহত না করতে পারে, সে আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার ডাক দেন এনসিপি নেতারা। বিস্তারিত জানাবেন শোয়েব রহমান। ২০তম দিনে এনসিপির জুলাই পদযাত্রা শুরু হয় রাঙামাটি থেকে। চট্টগ্রাম থেকে রাঙামাটিতে পৌঁছালে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানান পাহাড়ের বাসিন্দারা। গোপালগঞ্জ, কক্সবাজার ও বাঁশখালীতে এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনায় মোড়ে মোড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সারা মাস ধরে আপনারা দেখতে পাচ্ছেন কত পরিশ্রম করতেছে। গতকালকে ওনারা অনেক জার্নি করে এখানেই আসছে, এটার জন্য ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের দিক নির্দেশনাগুলো পেলাম, সবকিছু আমরা কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাঙামাটিতে পদযাত্রা করে বনরূপায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সেখানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে দীর্ঘদিন ধরে বৈষম্য জিইয়ে রাখা হয়েছে। পাহাড়ি বাঙালি সবাইকে নিয়েই এ বৈষম্য দূর করতে হবে। এ সময় সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, রাজনীতিতে কথার যুদ্ধ থাকবেই, কিন্তু হামলা, মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ এসব কিছুই ফ্যাসিবাদী আচরণ। পাহাড়কে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার করে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানান সার্জিস। আমাদের মধ্যে যদি নিজের কোনো সমস্যা থাকে, সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের সমস্যা থাকলে আমরা নিজেরা এটার সুরাহা করব, আমরা নিজেরা বসে এটার সমাধান করব, কিন্তু অন্য কোনো পক্ষকে এটার সুযোগ আমরা নিতে দিব না। এটা আমরা সকলে মিলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যে কোনো কথা বা কাজে ভুল হয় আমরা সংশোধন করে নিব, কিন্তু কথার সাথে কথার লড়াই হতে পারে। কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করব আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে উঠে যেন ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি, যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার মানুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়। এর আগে রোববার সকালে চট্টগ্রামের হোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসর থাকায় শহীদ পরিবাররা যথাযথ সম্মান পায়নি। সরকারের উদ্যোগগুলা মাঠ পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না বা পৌঁছাইতে দেরি করছে, বা সেইখানে অনেক ধরনের ঝামেলা আসলে এখনো প্রশাসনের বিভিন্ন জায়গায় আসলে স্বৈরাচারের দোসররা আছে, এবং ফলে শহীদ পরিবাররা যে সম্মান পাওয়ার কথা সেইটা আসলে বিভিন্ন জায়গায় আমরা শুনি অভিযোগগুলো। এছাড়া জুলাই সনদ ঘোষণার মাধ্যমে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান এনসিপি নেতারা। শোয়েব রহমান, এখন রাঙামাটি। রাঙামাটির পর পদযাত্রা ও জনসভা করছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত জানাতে নগরের বিপ্লব উদ্যান থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান। শোয়েব, একটু জানাবেন যে সমাবেশে কেমন জনসমাগম দেখছেন এবং কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত হয়েছেন কিনা? দেশ গড়তে জুলাই পদযাত্রার আজকে 20তম দিন, এবং আজকের 20তম দিনের মধ্যে পদযাত্রার যে পদযাত্রা হয়েছে রাঙামাটি জেলাতে, এবং রাঙামাটি জেলার পদযাত্রা শেষে এই মুহূর্তে চট্টগ্রাম মহানগরীর পদযাত্রা অনুষ্ঠিত হবে, এবং এই মুহূর্তে বিপ্লব উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, এবং এরই মাঝে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রামের 16টি উপজেলা থেকে
কর্মী সমর্থকরা নেতাকর্মীরা কিন্তু এই বিপ্লব উদ্যানে আসতে শুরু করেছেন এবং ধীরে ধীরে কিন্তু এই বিপ্লব উদ্যান নেতাকর্মীতে পরিপূর্ণ হতে শুরু করেছে এবং এরই মধ্যে বেশ কয়েকজন বক্তব্য রেখেছেন। কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাঙামাটি থেকে আসার পরে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা এই মুহূর্তে হোটেলে অবস্থান করছেন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করার পরে সন্ধ্যা 7টা নাগাদ তারা এই বিপ্লব উদ্যানে আসবেন এবং এখানকার এই সমাবেশে তারা বক্তব্য রাখবেন। এর আগে যদি বলি, রাঙামাটিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সেই পদযাত্রা শেষে সমাবেশে পথসভায় নাহিদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিগুলো রয়েছে সেগুলোর কোনো বিরোধ তারা দেখতে চান না। তারা চান যে সেই শক্তিগুলো একত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে আরো বেগবান করবে এবং বর্তমানের যে রাজনৈতিক ধারা, সেই ধারা পরিবর্তন এনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি দল বাংলাদেশ তারা গড়ে তুলবেন। অন্যদিকে সার্জিস আলম কিন্তু তার বক্তব্যে বলেছেন যে বিভিন্ন জায়গাতে যে এনসিপি নেতাকর্মীদের উপরে হামলা বা তাদের পথসভাতে বাধা দেওয়া, মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটছে, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, সেই বিষয়ে কোনো দলের নাম ইঙ্গিত না করলেও তিনি সেই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন যে কথার প্রেক্ষিতে কথার লড়াই হবে, কিন্তু কোনোভাবেই মঞ্চ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা হামলা এগুলো হতে পারে না। এগুলো মূলত ফ্যাসিবাদী আচরণের অংশ হিসেবে তিনি কিন্তু সংজ্ঞায়িত করেছেন এবং তিনি বলেছেন যে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রতি, অর্থাৎ এনসিপি নেতাকর্মীদের প্রতি কিভাবে তারা বক্তব্য রাখছে, সেই বক্তব্যগুলো তারা দেখবেন। তাদেরকে এর পূর্বে তিনি বলেছেন যে সাগরে ভাসিয়ে দেওয়া হবে কিংবা ছোট বলে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে, সেই বিষয়গুলোকে তিনি বলেছেন যে প্রবীণ রাজনীতিবিদরা যদি এই সুরে কথা বলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে আর শিক্ষণীয় কোনো কিছুই থাকে না বলেও কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং রাঙ্গামাটিতে যে পথসভা অনুষ্ঠিত হয়েছে সেই পথসভা শেষে বিকেল 4টা নাগাদ কিন্তু আমরা দেখেছি যে তারা হোটেলে এসেছেন এবং এটি চট্টগ্রাম মহানগরের যে পথসভা, এটি কিন্তু এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম, তাসনিম তারা সহ এনসিপির বেশিরভাগ কেন্দ্রীয় নাসিরউদ্দিন পাটোয়ারি সহ বেশিরভাগ কেন্দ্রীয় নেতাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। চট্টগ্রামে কিন্তু অনেকেই শহীদ হয়েছেন, সেই শহীদ পরিবারগুলোর সাথে আজকে সকালে তিনি কথা বলেছেন, নাহিদ ইসলাম কথা বলেছেন এবং এই চট্টগ্রাম যেহেতু আন্দোলনের অন্যতম কেন্দ্রস্থল ছিল সেই কারণে এখান থেকেও নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে নেতাকর্মীরা আশা করছেন। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব রহমান। কক্সবাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। একই বিষয়ে রাঙামাটিতেও বিক্ষোভ করেছে দলটি। বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমবেত হন বিএনপি সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে ব্যানার, ফেস্টুন সহ দলের বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এ সময় এনসিপি নেতার বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নানা ধরনের স্লোগান দেন তারা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। একই বিষয়ে রাঙামাটিতেও বিক্ষোভ করেছে দলটি। গতকাল এনসিপির পদযাত্রা থেকে কেন্দ্রীয় নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির একটি বক্তব্যের জেরে ফসে ওঠে কক্সবাজার জেলা বিএনপি। তাৎক্ষণিক প্রতিবাদে মাঠে নামে তারা। এরই অংশ হিসেবে আজও বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করে দলটি। গোপালগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতদের স্বজনদের অসৌজন্যমূলক ও উত্তেজিত আচরণের কারণে ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। স্বজনরা জোর করেই হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে 3 দিন কারফিউর পর ফের 144 ধারা জারি করা হয়েছে। ভোর 6টা থেকে রাত 8টা পর্যন্ত 144 ধারা কার্যকর থাকবে বলে জানায় জেলা প্রশাসন। এরই মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষা হয়েছে। সকাল থেকে অভিভাবকদের সঙ্গে নিয়ে কেন্দ্রে উপস্থিত হন শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সড়কে টহলরত বিজিবি সেনাবাহিনী। সীমিত পরিসরে খোলা রয়েছে শহরের দোকানপাট। গত বুধবার এনসিপির সমাবেশ করে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। গোপালগঞ্জে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে এসেছে। এখন ধীরে ধীরে 144 ধারা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে শুধু তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনী আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি নেওয়ার এখনও যথেষ্ট সময় আছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। অন্যায় করলে সে গ্রেপ্তার হবে। আমি একটা কথাই বলছি, কোনো অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়া না যেন পায়,
আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোনো অবস্থায় ধরা না পড়ে। এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন? আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি, আরও তো অনেক সময় রয়ে গেছে, আমাদের প্রস্তুতি রয়ে গেছে, আমাদের ট্রেনিং হচ্ছে, আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি, আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি, আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না। কিয়ামত পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় জামায়াতের দাবিগুলি নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে না। অন্য দল আসবে, কিন্তু ওরা আসবে না, এটা শিব। তাদের কথা শোনার, গুরুত্ব দেওয়ার সময় বাংলাদেশের মানুষের নাই। তারা যারা ষড়যন্ত্রই করুক, নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করবে, এটা আজকে দেখেন জামাতকে ব্যান করছে আওয়ামী লীগ। চট্টগ্রামের আগ্রাবাদে জমির শ্রেণী পরিবর্তন ও জাল খতিয়ান তৈরি করে সরকারি পরিত্যক্ত জমি আত্মসাতের অভিযোগে ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে অভিযানে বেশ কিছু দলিল ও নথি জব্দ করেন তারা। দুদক কর্মকর্তারা জানান, রায়পুরায় লিজ নেয়ার পর জাল খতিয়ান ও দলিল তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে কিছু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে। এছাড়া সিন্ডিকেট করে অন্তত 50 কোটি টাকার জমিও আত্মসাৎ করা হয়েছে। আরও কয়েক দফা তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হিলভিউ, আলকরণ সহ বেশ কয়েকটি সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ রয়েছে ভূমি অফিসার কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে বলেও জানান তারা। যশোরের সড়ক ও মহাসড়কে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যানবাহন বন্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক জানায়, দিনব্যাপী চলমান অভিযানে 20 বছরের অধিক পুরনো বাস, মিনিবাস এবং 25 বছরের অধিক পুরনো ট্রাক, কভার্ড ভ্যান সহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রথম দিনের অভিযানে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ 10টি বাস, ট্রাক জব্দ করা হয়েছে। অভিযান সহযোগিতা করেছে জেলা প্রশাসন, পুলিশ এবং মালিক শ্রমিক ইউনিয়ন। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং দুর্ঘটনা কমাতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানায় বিআরটিএ কর্তৃপক্ষ। কক্সবাজারের টেকনাফে সিএনজি চালক পাভেল চাকমাকে আটকের পর 1.5 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া ঘটনায় 5 জন অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন। গত 18 জুলাই সকালে বাহারছড়া যাওয়ার পথে সোনালী ব্যাংক নামক স্থান থেকে সিএনজি চালক পাভেল চাকমাকে অপহরণ করেন আটককৃতরা। বিষয়টি জানার পর পুলিশের একটি দল সাঁড়াশি অভিযান চালায় পাহাড়ে। অভিযানের খবর শুনে তড়িঘড়ি করে 1.5 লাখ টাকা মুক্তিপণ নিয়ে পাভেলকে ছেড়ে দিতে বাধ্য হয় তারা। পরে অপহৃতর পরিবার বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। পরে 19 জুলাই রাতে টেকনাফের বাহারছড়া মেরিন ড্রাইভ সড়কের পাশে একটি বাস কাউন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। ঝালকাঠির ভাসমান হাট ও পেয়ারা বাগান পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ান রাষ্ট্রদূত আবদেল ওয়াহাব সাইদানি। সকালে তিনি ভীমরুলি ও আজঘর কুরিয়ানার বাজার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ান পেয়ারা উৎপাদন হয় না, তাই এখান থেকে পেয়ারা রপ্তানির সম্ভাবনা রয়েছে। বিষয়টি আলজেরিয়ার সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এ সময় ফরচুন গ্রুপের চেয়ারম্যান বলেন, আলজেরিয়ার রাষ্ট্রদূত পেয়ারা রপ্তানির সম্ভাবনা যাচাইয়ের জন্য এসেছেন। তারা সম্মত হলে পেয়ারা সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করে রপ্তানি শুরু হবে। It's very rich in fruit, and this fruit doesn't exist in Algeria. I think it is opportunity, inshallah, to export it in Algeria. The fruit is very healthy and very nice, and I'm sure that people in Algeria will like it and will buy it.
বগুড়ায় মাঠ দিবস উপলক্ষে কৃষকদের সুদ মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি, বিপণন ব্যবস্থা সহজীকরণে এই ঋণ বিতরণ করা হয়। দুপুরে পল্লী উন্নয়ন একাডেমির ব্যবস্থাপনায় চরাঞ্চলের ৮০ কৃষককে ৪৩,০০০ টাকা করে ফসলের ঋণ প্রদান করা হয়। ঋণ বিতরণ আলোচনা বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমির যুগ্ম পরিচালক ডাক্তার আব্দুল মজিদ এবং আকিজ গ্রুপের উপব্যবস্থাপক আতিকুল ইসলাম। ঘরে ফসল তোলার পর কৃষকরা এই ঋণ পরিশোধ করতে পারবেন। সিরাজগঞ্জে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। শহরের মুক্তির সোপানে এই মেলার আয়োজন করেছে বন বিভাগ। দুপুরে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। মেলায় ৩৭টি স্টলে অংশ নিয়েছে জেলার বিভিন্ন নার্সারি। মেলায় পাওয়া যাচ্ছে ফলজ, বনজ ও ঔষধি গাছ সহ নানা প্রজাতির গাছ। মেলা চলবে আগামী ২৬ তারিখ পর্যন্ত। ৭ দিন ব্যাপী মেলায় অন্তত ১৫ লাখ টাকার গাছ বিক্রির আশা আয়োজকদের। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, এছাড়া ইউটিউবে দেখুন youtube.com/এখন.tv।